দিন যত যায় এক একটা নক্ষত্রের পতন ঘটতে থাকে। এবারের ফিফা বিশ্বকাপ 2026-এ আমরা কিন্তু সেই বিষয়টাই দেখছি। বিশ্বকাপ শুরুর আগে আমরা জানতাম যে অনেক খেলোয়াড়দেরই এটা শেষ বিশ্বকাপ হতে চলেছে এবং অনেকেই তারা হার্ট ব্রেকের শিকার হবেন, আমাদেরকে হার্ট ব্রোকেন করবেন। ঠিক সেরকম একটা ঘটনার পথ পরিক্রমায় পর্তুগাল তারাও বিদায় নিয়েছে স্পেনের কাছ থেকে এবং স্পেন চলে গেছে কোয়ার্টার ফাইনালে। পর্তুগালের সাথে সাথে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তারও বিদায় হয়ে গেছে এবং আমার মনে হয় যে এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ, যদিও তিনি এখনো অফিসিয়ালি ঘোষণা দেননি। এখন এই সিক্রেটগুলো কবে উন্মোচিত হবে আমরা জানি না, তবে আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ড্রিবলিং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতোই আমি আহমেদ বিন পারভেজ। শুধুমাত্র পর্তুগাল এবং স্পেন নিয়ে কথা বলবো না, ডেফিনেটলি হোস্ট ইউএসএ তারা বেলজিয়ামের কাছে কিভাবে এত বড় ব্যবধানে ধরাশায়ী হলো সেগুলো নিয়ে কথা বলবো। এবং আজকের সবচেয়ে চর্চিত টপিক আমার মনে হয় যেটা নিয়ে না কথা বললেই নয়, সেটা হচ্ছে আর্জেন্টিনার আপকামিং ম্যাচ ইজিপ্টের সঙ্গে রাউন্ড অফ 16। দলে ভারে খুব একটা হাইপ নেই, বাট আমার মনে হয় যে আর্জেন্টিনার ম্যাচ মানেই একটা আলাদা হাইপ। আজকের এই স্পেশাল এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে যিনি আছেন, হাসান মাহাদি, হোস্ট, অ্যানালিস্ট, আর কি পরিচয় আপনাকে? একটাই পরিচয়, ক্রীড়া সাংবাদিক। সেটা সেই পরিচয়টা তিনি দিতে বেশি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বাট আমার খুবই পছন্দের একজন ক্যারেক্টার বলা যায়। যেমনটা আমার রোনালদো পছন্দ, বাট তার তো বিদায় ঘন্টা বেজে গেল এবং কিভাবে ঘটলো সেটা আমরা দেখলাম। তো মাহাদি ভাই, আমার তো আসলে টু বি অনেস্ট মন একটু একটু করে খারাপ হচ্ছে আর কি। বিশ্বকাপ মানেই তো হার্ট ব্রেক হবে। গত বিশ্বকাপের সময় 2022-এ আমি যেমন কেঁদে দিয়েছিলাম খুশিতে যখন আর্জেন্টিনা ট্রফিটা জিতলো, যখন মেসি ধরলেন, কারণ একটা ডিজার্ভিং কাজ হয়েছে বলে আমার মনে হয়। এবার আমি আশা করছিলাম কি যে এই ধরনের একটা ঘটনা, এই ধরনের একটা গল্প নতুন কোনো ক্যারেক্টারের সঙ্গে হোক, সেটা কিন্তু কোনো লক্ষণ আপাতত দেখছি না আর কি। এমবাপে অলরেডি 18-তে জিতে গেছেন একবার, সো তার এবার জিতলেও দ্বিতীয়বারই হয়। আমরা যদি অন্য কারো প্রসঙ্গ টেনে, মেবি হ্যারি কেন, মানে তার ব্যান্ড ওয়াগনে বোধহয় এখন ওঠার সময় হয়েছে, আমি জানি না। বাট এই পর্তুগাল স্পেন ম্যাচটা আসলে এত ন্যারো মার্জিনে ডিসাইডেড হবে এটা কি আমরা আগে এক্সপেক্ট করছিলাম? আমরা যখন এই ম্যাচের আপনার রেজাল্ট প্রেডিকশন করছিলাম তখন আমার প্রেডিকশন ছিল 1-0। কোন টিমের পক্ষে? স্পেনের পক্ষে 1, পর্তুগালের পক্ষে 0। তাহলে তো একদম পারফেক্টলি হয়েছে। আমার বেশ কিছু প্রেডিকশন মিলেছে। যেমন ধরেন ফ্রান্স এবং প্যারাগুয়ে ম্যাচে আমার প্রেডিকশন ছিল, অনেকেই বলছিল 4 গোল 5 গোল দিয়ে দিবে ফ্রান্স প্যারাগুয়েকে। দ্যাট টাইম আমার প্রেডিকশন ছিল 2-0 এবং সেটাই হয়েছে। কিন্তু একটা প্রেডিকশন গতকাল রাতে মিলে নাই, সেটা হচ্ছে বেলজিয়াম এবং ইউএস ম্যাচে আমি ইউএসএ কে 2-1 আগায় রাখছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ইউএসএ গিয়ে 4 গোল খাবে এটা ভাবি নাই, কিন্তু সেই ঘটনাটা ঘটে গেছে। এইটা প্রেডিকশনের বাইরে, আমার চিন্তারও বাইরে। এই বুড়া বেলজিয়াম টিম এরকম করবে? সেনেগালের সাথে বেলজিয়ামের যে খেলা দেখেছি 2018 জাপানের এগেনস্টে নাসের শার্ডলির সেই গোল, অ্যান্ড সবসময় ভাগ্য এইভাবে বেলজিয়ামকে ফেভার করবে, এইটা আমার কাছে মনে হয় যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। বাট at the end of the day ইউএসএ না জিতায় ভালোই হয়েছে, নাহলে অনেক বড় বিতর্ক এই বিশ্বকাপের সাথে লেগে থাকতো। ডোনাল্ড ট্রাম্প যেরকম না, এই ওয়ার্ল্ড কাপে ইউএস টিমটা একই রকম বিতর্ক নিয়ে সামনে এগোতো। ফাইনালি যেটা হয়েছে আমার কাছে মনে হয় যে না, ওয়ার্ল্ড কাপের জন্য ভালো হয়েছে। কারণ দেখেন, ইউর্গেন ক্লপ এটা নিয়ে কথা বলেছেন, নরওয়েজিয়ান কোচ এটা নিয়ে কথা বলেছেন যে ফিফা একটা মানুষকে লাল কার্ড দিয়েছে, লাল কার্ডের নর্মাল যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তার 1 ম্যাচ অথবা 2 ম্যাচের সাসপেনশন থাকে। সেই সাসপেনশন কোনো কারণ ছাড়া শুধুমাত্র একজন প্রভাবশালী প্রেসিডেন্টের ফোনে ফিফা একটা বিশেষ ব্যবস্থা করে দেবে, এইটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। তাহলে ফিফা আর আইসিসির মধ্যে আসলে বিশেষ কোনো পার্থক্য নাই। আইসিসিকে ইন্ডিয়া ম্যানুপুলেট করে, এখন ফিফাকে ইউএসএ ম্যানুপুলেট করা শুরু করেছে। কাহিনী প্রায় একই রকম। এই সংস্থাগুলা বেসিকলি ঠুটো জগন্নাথ, মানে কাগজে বাঘ আর কি। তারপর ফিফা তো অন্তত পক্ষে আইসিসির তুলনায় একটা বেটার শেপে আছে, কিন্তু এইবারই প্রথম মনে হলো যে তাদের আসলে অ্যালাইনমেন্ট ঠিক নাই। জিয়ান্নি ইনফান্তিনোর খুব ভালো সম্পর্ক আছে ডোনাল্ড ট্রাম্পের সাথে, সেই সম্পর্কটাকে কিভাবে ম্যানুপুলেট করা যায়, এক্সপ্লয়েট করা যায়, সেটার করা আমরা দেখলাম। বাট ফাইনালি বেলজিয়াম জেতাতে অন্ততপক্ষে এই ঝামেলাটা ধামাচাপা পড়ে গেল। তবে এটা গোটা ফুটবলের জন্যই খুব বাজে নজির। হ্যাঁ, অবশ্যই। এবং আসলে এটা পোয়েটিক জাস্টিস বলা যায়, যে দিন শেষে ফুটবলের ফয়সালা যে মাঠের ফুটবলে হয় সেটার প্রমাণটা আমরা দেখলাম। আপনি আনফেয়ার অ্যাডভান্টেজ যতই নেওয়ার চেষ্টা করেন না কেন, ইউ হ্যাভ টু প্লে অন দ্য গিভেন ডে। এবং মাঠে কিন্তু ইউএস এর পারফরমেন্স আসলেই আশানুরূপ ছিল। আগের ম্যাচগুলোতে ইউএসএ ঠিক যে রিদমে, যে পেসে, যেরকম অ্যাটাকিং মেন্টালিটিতে আমরা দেখেছি এই দলটাকে, গতকালকে দেখলাম একদমই উধাও এই দলটা ইউএসএ। এইটা আমি ওই যে ফলেরেন বালোগানের যে পারফরমেন্স, কি দুর্দান্ত খেলছিল গতকালকে ম্যাচে, মনে হয় 3-4টা টাচের বেশি করেই নাই, মানে একদমই নিষ্প্রভ, যেরকম তার কাছ থেকে এক্সপেক্ট করা গেছে সেইটা না। ওভারঅল ইউএস টিমটা যেই রকম রিদমে ছিল, সম্ভবত এটা একদম আপনি যেটা বলেছেন পোয়েটিক জাস্টিস, সেটাই হয়েছে।
এখন এই জায়গাটার মধ্যে ইউএস এর পারফরমেন্স যেহেতু নিয়ে আলোচনা হচ্ছে, এটাকে একটু এক্সটেন্ড করা যেতে পারে। বেলজিয়ামের টিমটাও কিন্তু, যেটা আপনিই বললেন, বুড়োদের একটা টিম, সেখানেও আমি বলবো যে ম্যানেজারের একটা ইম্পর্টেন্ট রোল থাকে, যে তিনি এই বুড়োদেরকে কিভাবে আসলে হ্যান্ডেল করছেন। লুকাকুকে আমরা দেখলাম একটা সুপার সাব হিসেবে এখন ব্যবহার করা হয়। আপনি একটা জিনিস চিন্তা করেন এবিপি, এই লুকাকুকে আমি কোনোদিন ভাবিও নাই, যার লাস্ট সিজনে সম্ভবত তার গেম টাইম 92-93 মিনিটের বেশি না পুরো সিজনে, সে এবং তার যে দেখেন যে তার যে ফিটনেস, তার যে মুভমেন্ট, লুকাকুর সেই প্রাইম টাইমের লুকাকু, এটা অনেকেই মানে আক্ষেপ নিয়ে বলে যে লুকাকু তার ট্যালেন্ট পুরাটুকু ওয়েস্ট করেছেন। বড় বড় ক্লাব তাকে মেলা পয়সা দিয়ে সাইন করেছে, চেলসি ফ্লপ, তারপরে সিরিয়াতে গেল, সেখান থেকে চেলসি আবার 80 মিলিয়ন দিয়ে কিনে এনেছিল, এনে আবার 1 বছর রাখতে পারে নাই, ছেড়ে দিতে হয়েছে বিকজ এত বাজে পারফরমেন্স। বাট রোমেলু লুকাকু অলওয়েজ তার সময়ের অন্যতম ট্যালেন্টেড স্ট্রাইকার হিসেবে অনেকে হাইলি রেট করে লুকাকুকে, সেই লুকাকুকে নিয়ে আসতে হয়েছে। তার মানে কি, আপনার রিসোর্সের ঘাটতি আছে। লুকাকুর জায়গায় একটা আপনার পারফেক্ট নাম্বার 9 নাই, যে কারণে লুকাকুকে নামানো হয়। এবং এই লোক কোথা থেকে যেন একটা বিরাট ভাগ্য নিয়ে এসছে, ও নামার পরপরই গোল হয়, ও নেমেই গোল দেয়। এই লুকাকু নড়াচড়া করতে পারে না। আমি একটা কথা আপনার সাথে কোন না কার আলোচনায় বলতেছিলাম যে যখন গ্যালারিতে আমরা রোনালদো নাজারিওকে দেখি বসে আছে, আমার লুকাকুকে মনে হয় মাঠে একটা রোনালদো নাজারিও, কালার আলাদা, এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স লাগে না, মাঠে থাকলেই গোল। সো এই কাজটা তিনি কিন্তু আবারও করে দিয়েছেন, ওই যে 4th গোলটা, সেটাও লুকাকু। বাট আপনি যেটা বলেছেন ইউএস এর ব্যাপারে, সেটা একেবারেই অন পয়েন্ট। কারণ ইউএসএ যেভাবে গোলগুলো হজম করেছে, ফর এক্সাম্পল প্রথম 2টা গোল তেমন একটা বিষয় নয়, শেষের যে 2টা গোল তারা হজম করেছে, সেখানে পুরোপুরি তাদের নিজেদেরই তুলে দেওয়া একটা বড় ভুল, গোলকিপারের ভুল, হ্যাঁ, ক্লিয়ার না করে বল নিয়ে কি কারিকুরি করতে চাইলেন জানি না, বলটা তার পা থেকে বের করে নিয়ে আসা হলো এবং দূর থেকে একটা শটে গোল। 4th যে গোলটা, যেটা লুকাকু দিলেন, সেটাও হচ্ছে তাদের ডিফেন্ডার বল পায়ে রাখতে গিয়ে সেখান থেকে বল লুজ করে গোল। সো আমার মনে হয় ইউএসএ মেন্টালি তারা আসলে সেই স্টেটেই ছিল না। রাইট, তারা খেলাই ছিল না আসলে। এই বিতর্ক নানান ভাবেই আমার কাছে মনে হয় না যে ইউএসএ না জিতে তাতে ভালোই হয়েছে, মানে অন্যরকম একটা প্রেশার তাদের উপর ভর করেছিল। এবং আই থিঙ্ক ওই দিক থেকে তারপরও তাদের সেরা সাফল্যই বলা যায়, তারা এই লেভেল পর্যন্ত অন্তত উঠতে পেরেছে। সেরা সাফল্য মানে কি, এই ইউএসএ বাদ হওয়ার সাথে সাথে হোস্ট 3টা দেশই বাদ হলো, মেক্সিকো বাদ হলো, কানাডা বাদ হয়েছে, আর ইউএসও বাদ হয়ে গেল। এখন একটু ভালোই হয়েছে, মানে হোস্ট বা হোম অ্যাডভান্টেজের বাইরে গিয়ে দলগুলা খেলবে। হ্যাঁ, কারণ ইভেন তাদের গ্রুপগুলো যখন দেখি, সেই গ্রুপগুলোও কিন্তু একটু অপেক্ষাকৃত সহজ। তাদেরকে টপ পট 1 হিসেবে তাদেরকে রেখে তাদের নিচে যে দলগুলো ছিল খুব একটা কিন্তু হাই কোয়ালিটির ছিল না। সো তাদের ইমিডিয়েটলি পাস করে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। কিছু অ্যাডভান্টেজ ছিল, থাকতে হবে, তো এটা থাকতে হবে, কারণ হচ্ছে হোস্ট কান্ট্রি প্রথম ম্যাচ খেলে বাদ হয়ে যাবে। 2010 আপনি দেখেন সাউথ আফ্রিকা বাদ, কাতার 2022 বাদ। কিন্তু জার্মানি যখন হোস্ট হয়, ফ্রান্স যখন হোস্ট হয়, কিংবা ব্রাজিল আর্জেন্টিনা যখন হোস্ট হয়, তখন কিন্তু তারা গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যায় না। সো এই হিসেব করেও ফিফাকেও তো এই জিনিসটাকে একটা বাণিজ্যিক জায়গায় নিয়ে যেতে হয়, এটা তো আর এইভাবে না। এই যে পুরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির, মানে বাংলাদেশের মতন দেশ যখন ফিফার কাছ থেকে অনুদান পায়, এই অনুদানের টাকা তো আর ফিফা কোনো জায়গা থেকে চুরি করে নিয়ে আসে না, এগুলা দিয়েই তো, এই ওয়ার্ল্ড কাপ, এই নানান ইভেন্ট দিয়েই তো টাকাগুলো আসে। সো হ্যাঁ, কিছু জিনিস বাণিজ্যিক এবং বাণিজ্যিক রাখতেও হবে, একদম সেই জিনিসকে আপনি সবসময় বাণিজ্যের বাইরে চিন্তা করলে হবে না। হ্যাঁ, তবে ওই যে লাল কার্ড রিট্রিভ করে দেওয়া, এই বিষয়গুলো এগুলা বাড়াবাড়ি, এগুলা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প চিন্তা করলে বলেই বসতো যে যাও, এখন আর ওয়ার্ল্ড কাপ খেলতেই দিব না, বাসায় চলে যাও সবাই, ওরে দেওয়া সম্ভব তো ভাই। আচ্ছা, আমরা আরো একটা ম্যাচ যেটা নিয়ে আসলে মূলত শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে পর্তুগাল ভার্সেস স্পেন কি আসলে তাদের ফুল থ্রটল বা ফুল পাওয়ারে খেলেছে মনে হয়েছে আপনার? না, একদমই না। এই স্পেন দলটাকে পর্তুগাল চাইলে মাঠে শুয়ায় ফেলতে পারতো, কিন্তু পর্তুগাল কখনোই মনে হয় না যে এটা একটা টিম। সবসময় মনে হয়েছে যে এই দলটা ইগো ক্ল্যাশের মধ্যে আছে। দেখেন প্রত্যেকটা পজিশনে আপনি নুনো মেন্ডেস, রোবেন দিয়াজ, ক্যান্সেলো, ভার্গেস, ওর ব্যাকলাইন, মানে দুইটা তো সলিড এই মুহূর্তে পৃথিবীর সেরা দুইটা, আপনার লেফট ব্যাক এবং রোবেন দিয়াস এবং হচ্ছে আপনার ভিয়েগা, মানে যে দুই সেন্টার ব্যাক আছে। সেন্টার ব্যাকের কথা বলবো আমি, আর নুনো মেন্ডেসের কথা বলবো। রোবেন দিয়াস এবং নুনো মেন্ডেস টপ নচ। ক্যান্সেলো বার্সেলোনা রেগুলার স্টার্ট করে। ভার্গেসকেও আমি মোটামুটি ভাবে দেখেছি, সেও খারাপ না। আপনি মিডফিল্ডে যান, ভিতিনিয়া, জোয়া নেভেস এবং হচ্ছে ভিতিনিয়া আর হচ্ছে ব্রুনো ফার্নান্দেস। এখানে দাভিদ সিলভার মতো মানুষ শুরু করতে পারে না। নেতো ওই পাশে খেলে, লেও এই পাশে খেলে, মানে হোয়াট আ
পারফেক্ট টিম, এত চমৎকার মিডফিল্ড নিয়ে এসছে এই দলটা। আপনি একজনের নাম কি ইচ্ছা করে বলছেন না নাকি? নেতো আছেন, লিয়াও আছেন, CR7 এর কথাটা এই কখন? নামটা স্পেশালি আমি জানি আপনি এই আলোচনায় ঢুকবেন। কেন আমি ক্রিস্টিয়ানোর নামটা উচ্চারণ করি নাই, উচ্চারণটা আলাদাভাবে করব বলেই করি নাই, যে আমি ক্রিস্টিয়ানো ছাড়া এই দলটার ব্যালেন্স বলছি। আমি একটা কন্টেন্টের আইডিয়াতে আমার টিম একটা কন্টেন্ট বানিয়েছিল যে পর্তুগাল গোল্ডেন জেনারেশন 2.0 একমাত্র দুর্বলতা ক্রিস্টিয়ানো রোনালদো, ছন্দ মিলিয়ে আর কি। ছন্দ মিলিয়ে। তো একমাত্র দুর্বলতাটা তখনই আসবে যে এই টিমটাকে টিম হইতে দেয় নাই একজন ক্রিস্টিয়ানো রোনালদোর ইগো। আম দ্য বেস্ট, আমি সর্বকালের সেরা, আমাকে খেলতে হবে, আমাকে গোল করতে হবে, এই যে আমিত্বই ধ্বংসের কারণে পর্তুগাল দল। নাহলে দেখেন এই পর্তুগাল দলটা 2030-এ খুবই ব্যালেন্সড হয়ে আসবে। ক্রিস্টিয়ানো নাই, ওকে বাদ দিয়ে দিলে এই দল, ইনফ্যাক্ট আপনি দেখেন এই দলটাকে, মানে এখন একটা জিনিস ভালো হয়েছে যে রবার্তো মার্তিনেজ যেভাবে দলটাকে চালিয়েছে, এখন সকল মানে বলির পাঠা কিন্তু ক্রিস্টিয়ানো, খারাপ ভালো সব দায় তার, খারাপের দায়টা তাকেই নিতে হচ্ছে। মানে এখানেও কোচ কিন্তু বেশ চালাকি করলেন। চালাকি মানে কি, অতিরিক্ত চালাকি করেছে, নিজের দোষ ঢেকে ফেলেছে। গেলেন রোনালদোর উপর সব। অথচ তার সেই গার্ডস নাই যে সে ক্রিস্টিয়ানোকে বলবে ভাই তুমি খেলতে পারতেছো না, তোমার রিকভারি নাই, তুমি ট্রানজিশনে নিচে নামতে পারো না, তুমি বক্সের ভেতরে লিথাল না, তোমার মুভমেন্ট শার্প না, 2টা গোল করেছো সেটা কোনো ব্যাপার না, পেনাল্টি থেকে ইউ আর আ কমপ্লিট পেনাল্টি টেকার, এখন তোমার আমি পেনাল্টি সময় কাজে লাগাবো, যেই ম্যাচগুলো ড্র হবে সেই ম্যাচের শেষের 10 মিনিট আমি তোমাকে খেলাবো, তারপরে তুমি পেনাল্টি মাইরো। ব্যাপারটা তাই হওয়া উচিত। অথবা স্ট্র্যাটেজি সেট করা যে ক্রিস্টিয়ানোকে রেখে অপোনেন্টকে শুরুর দিকে একটু প্রেশার দিব, বিগ নেম, তারপরে আমি গঞ্জালো রামোসকে সময় মতো নামাই দিব মাঠে, কারণ ও তো ইফেক্টিভ। কিন্তু এইটা তো মার্তিনেজ করে নাই। মার্তিনেজ সাচা কোচ যে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনটারে নষ্ট করছে চোখের সামনে। এবার মানে পর্তুগালকে দেখলাম কিভাবে নষ্ট করলো। কার্লো আনচেলোতি যদি কোচ হইতো, অথবা টমাস টুখেল যদি কোচ হইতো, কিংবা স্কালোনি যদি কোচ হইতো, ক্রিস্টিয়ানোকে দলেই ডাকতো না। 100% শিওর, আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি এরা করতো না এগুলা। নাইলে টমাস টুখেল যখন ইংল্যান্ড দল দিছে, আপনি কারে কারে বাদ দিয়ে আসছে, আলেকজান্ডার আর্নল্ডকে নেয় নাই, ফিল ফোডেনকে নেয় নাই, চেলসি কোল পালমারকে নেয় নাই, হ্যারি ম্যাগুয়ারকে নেয় নাই, এরকম 4টা বিগ নেম ছাড়া সে দল দিছে না। তার দল তো ভালোই করতেছে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, কোচের কল ভেরি ইম্পর্টেন্ট। কোচ যদি ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান বয় হয়ে থাকে বা তারে মানে পূজা করার জন্য টিম চালায়, সেই টিম ভালো করতে পারবে না, দ্যাটস ফর শিওর। তো এখানেও আসলে ইন আ ওয়ে পোয়েটিক জাস্টিসই হলো যে পর্তুগাল আগাতে পারে নাই। ক্রিস্টিয়ানোর ওয়ার্ল্ড কাপে বোধহয় এটাই লাস্ট ম্যাচ ছিল। বাট যে কথাটা আমাকে একটু ব্যথিত করেছে আর কি, সেটা হচ্ছে যে পোস্ট ম্যাচে ক্রিস্টিয়ানো যখন কিছু কথা বললেন, এগুলো ফ্রাস্ট্রেশন, এগুলো একদম ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিচ্ছু না। উনি দেখতেছেন লিও সবসময় তার আর্চ রাইভাল। আমরা রিয়াল মাদ্রিদ, ম্যানিউ, বার্সেলোনা, আপনি ম্যানিউ ফ্যান, আমি বার্সা ফ্যান, আমরা এগুলো খুব ক্লোজলি দেখেছি। আজকে মেসি হ্যাটট্রিক করেছে, পরের দিন রোনালদো হ্যাটট্রিক করে ফেলেছে। রোনালদোর 20 গোল, মেসির 21, রোনালদো 25, মেসির 26, অথবা মেসির 25, পরের সিজনে রোনালদো হাইয়েস্ট গোল গেটার। লা লিগাতে এরকম চলেছে। 5টা ব্যালো দর এমনি জিতে নাই, মানে 5টা ব্যালো দর লিওনেল মেসি জমানায় কোনো এরা গেরা নাথ্যু ঘেরার পক্ষে জেতা সম্ভব না, এটা ক্রিস্টিয়ানো বলেই সম্ভব। উনি পার্থক্যটা কোথায় জানেন? একটা হচ্ছে সেলফ মেড, আর একটা হচ্ছে গড গিফটেড। গড যেটা দেয় সেটা স্পেশাল বানায় দেয়, আর আপনি নিজেকে বানাইতে পারবেন, কিন্তু এটা স্যাচুরেশন থাকে। উনি স্যাচুরেশন ক্রস করে গেছে, এটা তার টাইম ছিল না। উনি যদি দলের সহকারী কোচ হয়ে আসতো, অথবা দলের কোচ হয়ে আসতো, আমি খুশি হইতাম, বেটার চালাইতো। 2016 ইউরো ফাইনালের কথা যদি আপনার মনে থেকে থাকে, কোচের ভূমিকা ছিল তার। অথচ এই দলটাতে দেখেন তার সাথে কেউ কথাই বলে না, তার টিমমেটরা তার দিকে আগায় যায় না, হাত বাড়ায় দেয় না। ভাই কি রে, এটা কোন ধরনের মজা? অথচ লামিনী আমাল আইসা তার সাথে হাত মিলাইতেছে, তার টিমমেটটা কোন রকমে ওই যে মানে ক্যামেরার সামনে দেখাইতে হয়, না দেখলে খুব খারাপ। ইউরোপিয়ানদের তো ওই কার্টিসিপটুকু আছে, বাংলাদেশে হলে তো হাতাহাতি হইতো, অথবা আপনার ড্রেসিং রুমে এটা নিয়ে চিল্লাফালা হইতো, গ্লাস ভাঙাভাঙি হইতো। ওদের হয়েছে কিনা আমরা জানি না ভেতরের খবর, বাট মাঠে এটা দেখে মনে হয়েছে যে এই দলটাকে ক্রিস্টিয়ানো ওন করে না, আর ক্রিস্টিয়ানোকে দলটা ওন করে না। যাই হোক, এই অধ্যায়টা সমাপ্তি হয়তো আমরা দেখে ফেললাম এর মাধ্যমে যে রোনালদোর না একটা মজা আছে। লিওনেল মেসি যদি আগামীকালকে ধরেন আর্জেন্টিনা ইজিপ্টের সাথে গোল বাঁধা হয়ে গেল, লিওনেল মেসি যদি ঘোষণা দেয় যে আমি পর্তুগাল, স্পেন এবং মরক্কো ওয়ার্ল্ড কাপ খেলবো, ক্রিস্টিয়ানো বিশ্বাস করেন ওই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কোনো না কোনো ভাবে, তোর পয়সা আছে, কারো না কারো কিনা ফেলবে আল্লাহ জানে।
দেখা যাক অ্যাট 45 তিনি আসলে সেই কাজটা করতে পারেন কিনা, অনেকটা ইনক্রেডিবল ঘটনা ঘটবে। বাট ইনক্রেডিবল আসলে এটাও হবে আপনি যেটা বললেন, যদি আসলে রোল চেঞ্জ করে নিল, ধরেন স্ট্রাইকার 45 বছরের গোলকিপার তো খেলতে পারে, ভজিনে 41 বছর নিয়ে খেললো না, আপনার নয়ার তো বেশ বয়স্ক, নয়ার 40+ হয়ে গেছে, নয়ার খেললো না, আপনার চিলাবার্টকে দেখেন নাই, বেশ বয়সে খেলেছে, তো অ্যাবাভ 40 অনেকেই গোলকিপাররা খেলতে পারে, ভজিনিয়ার পারফরমেন্স তো টপ নচ, তাইলে এই ইঙ্গিতটা কই যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। বাট জোকস অ্যাপার্ট, আপনি যে কথাটা বললেন যে আর্জেন্টিনা মিশরের সঙ্গে যদি হেরে যায় ইন কেস, সো ইন কেসটা হওয়ার কি আদৌ কোনো সম্ভাবনা আপনি দেখেন? মানে এই ম্যাচটা নিয়ে আসলে আপনার চিন্তাটা কিরকম? আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা এই ম্যাচে ডমিনেট করবে, সহজ হবে ম্যাচটা, হয়তোবা খুব বেশি গোল স্কোরিং মানে ম্যাচ এটা হবে না। বাট যেমন ধরেন প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সকে কখনোই মনে হয়নি 1-0 গোলে জিতেছে, প্যারাগুয়ের বিপক্ষে না, লাস্ট ম্যাচটা কার সাথে খেললো 1-0 গোলে যেটা জিতলো? প্যারাগুয়ের সঙ্গেই তো, প্যারাগুয়ের সঙ্গে, হ্যাঁ, ফিজিক্যাল ফুটবল খেললো, এমবাপ্পের একটা পেনাল্টি ছিল, ওইটাই রাইট, একটা পেনাল্টি, 1 গোলে জিতেছে। কিন্তু কখনোই মনে হয় না এই ম্যাচে ফ্রান্স জিতবে না, হারবে। এটা হচ্ছে আপনার অনুভূতি। বাট কাবো ভার্দের বিপক্ষে যখন আর্জেন্টিনা খেলেছে, অনেক সময় মনে হয়েছে যে একটা গোল খেয়ে হারবে, একটা গোল খেয়ে হারবে, একটা গোল, তো এরকম হবে না। ইজিপ্টের বিপক্ষে ম্যাচটা হয়তোবা লো স্কোরিং হইতে পারে, 1-0 2-0 গোল এরকম হবে হয়তো, কিন্তু একটাবারও মনে হবে না যে আর্জেন্টিনা ম্যাচটা হারতে পারে। তো আর্জেন্টিনার কিছু দুর্বলতা নিয়ে কিন্তু অনেক ফ্যানরাও নিজেরা একটু, কিছু দুর্বলতা নেই, আর্জেন্টিনার টিমটা তো মানে ব্যথায় দুর্বলতায় জর্জরিত। হ্যাঁ, তাদের যে দুই ফুল ব্যাক, তাদের নিয়ে একটু বেশি কথা হয় যে তারা আসলে কতটুকু ডিফেন্ড করতে পারবেন, কারণ আর্জেন্টিনার এই দুর্বলতার জায়গাটাই আবার ইজিপ্টের সবচেয়ে স্ট্রং পয়েন্ট, যে তাদের তার ফ্ল্যাঙ্ক ভালো, হ্যাঁ, তার ফ্ল্যাঙ্ক খুব ভালো, সালা, তাদের পেস, তাদের অ্যাজিলিটি, এইটা কি কোনোভাবে ডিস্টার্ব করতে পারে কিনা? যেমন ব্রাজিল ফর এক্সাম্পল, তারা আসলে ইমপ্লোড করেছে বলা যায়, যে নিজেরাই আসলে ম্যাচটা নরওয়ের হাতে তুলে দিয়েছে, যে নে ভাই আমাদেরকে হারা। এই ধরনের মিস্টেক তো আর্জেন্টিনাকে সাধারণত আমরা করতে দেখি না। আর্জেন্টিনার সবচেয়ে বড় সুবিধার জায়গা হচ্ছে স্কালোনি একটা খুবই চমৎকার মাস্টার মাইন্ড। সে কাবো ভার্দের বিপক্ষে, আমি পরবর্তীতে ম্যাচটা শেষের পরে মানে তার ট্যাকটিক্যাল গ্রাউন্ডগুলা কি ছিল সেটার একটা খুব ভালো দেখলাম, ভিডিও দেখলাম, যে তিনি আসলে কি চেয়েছিলেন। এখনো সেটা ভ্যালিড হয় নাই। অনেক সময় আপনার ট্যাকটিক্সের এক্সিকিউশন নাও হইতে পারে, সবসময় প্রতিদিন পারবেন না, কিন্তু ট্যাকটিক্সে কোনো ভুল নাই। সমস্যাটা কি আপনার স্কালোনির? তার রিসোর্স কম, সে চাইলে 4-3-3 খেলাইতে পারে না, কারণ হচ্ছে তার আনহেল দি মারিয়া নাই, তার একটা ক্লাসিক উইঙ্গার দরকার, সেই ক্লাসিক উইঙ্গারটা নাই। এখন সে কি করে? সে 4-4-2 খেলায়। লিওনেল মেসিকে তো আর রিকভারিতে পাঠাইতে পারবেন না, ডিফেন্ডিং ট্রানজিশনে সে নামতে পারবে না, তাহলে কে নামে? বেসিক্যালি লাউতারো নামে, হাফ স্পেস থেকে নিচে নামে ডিফেন্সের কাছাকাছি জায়গায় আসে, ওইখানে একটা আপনার একটা ট্রায়াঙ্গুলার শেপ বানায়, হয়তো বা ম্যাকালিস্টার, এনজোর সাথে অথবা দিপলের সাথে একটা জিনিস, কুনিয়াকে আমরা দেখেছি এরকম নিচে নেমে আসতে। এখন মেসির আরেকটা শ্যাডো থাকে হচ্ছে গিয়া রদ্রিগো দি পল। মজার বিষয় হচ্ছে, এবং রদ্রিগো দি পলকে আমরা দেখি যে দুই রকম করে খেলে, কখনো কখনো রাইট ফ্ল্যাঙ্কে একটু ওয়াইড পজিশনে ঢুকে, আবার কখনো একটু নিচের দিকে আইসা আপনার লাইন বরাবরই ঢুকে যায়। লিওনেল মেসি যেই পথগুলাতে আপনার যায়, সেই পথগুলাকে সে কখনো কখনো আপনার ট্র্যাক করে, এবং মেসির সেই জিনিসগুলোকে সে শ্যাডো হিসেবে রিকভার করে। লাস্ট ম্যাচে আপনি কাবো ভার্দের বিপক্ষে দেখবেন যে ওর কোনো রিকভারি নাই, মেসিকে রিকভার করে নাই, পারে নাই, মানে ওরা স্পেসই দেয় নাই। দ্বিতীয় কথা, আর আর্জেন্টিনা ওই ম্যাচে প্রেসও করে নাই। তার মিডফিল্ড এবং তার ডিফেন্সের মধ্যে বিশাল বড় গ্যাপ, প্রচুর গ্যাপ, এবং একটা সময় গিয়ে প্রেসিং করা ছেড়ে দিয়েছে, দাঁড়ায় খেলার চেষ্টা করতেছিল, যেটা অস্ট্রিয়ার এগেনস্টেও ছিল, কিন্তু গ্যাপ ছিল না। কিন্তু কাবো ভার্দে তো স্পিরিটেড টিম, ও চিন্তা করছে এটা তো আমি যা কামাইছি, এটা তো আমার জীবনের টপ কামাই, আর একটা সুযোগ আমি কেন নিব না, তো সেই সুযোগটা নিছে। ইজিপ্ট এটা করবে না, আর স্কালোনিও বুঝে গিয়েছে যে দ্যাট ওয়াজ মাই ওয়েক আপ কল, আমি বুঝেছি আমার কোন জায়গায় সমস্যা। যেমন ধরেন ওই ম্যাচে আমি যখন সে দিপলকে উঠাই নিল, দ্যাট টাইম আমি এক্সপেক্ট করছিলাম যে একটু অ্যাটাকিং কাউকে নামাবে, সে নামাই দিল লিয়ান্দ্রো পারেদেস মাচ মোর ডিফেন্সিভ বাট শক্তিশালী। চিন্তা করছে আচ্ছা কাবো ভার্দের লোকজনটা একটু ফিজিক্যাল, আমি লিয়ান্দ্রো পারেদেসটা নামাই। পারেদেস একটা লাইন ব্রেকিং পাস দিতে পারবে না আপনাকে, ডিফেন্ড করতে পারবে, আপনার খেলা ডিস্ট্রয় করতে পারবে, হ্যাঁ ডিফেন্ড করতে পারবে, অপোনেন্টের অ্যাটাক নষ্ট করতে পারবে, ডার্টি ফুটবলটা খেলতে পারবে। কিন্তু ওই সময় যদি আপনি নিকো পাজের মতো কাউকে নামাইতেন, যেহেতু ওর লাইন আপনি ভাঙতে পারতেছেন না, তো লাইন ভাঙার মতো একটা নিকো পাজের পক্ষে সম্ভব। আপনার অপোনেন্টের ডেঞ্জার এরিয়াতে বল হোল্ড করবে, একটা দুইটা
সিঙ্গেল কারিশমা দিয়া বা ব্যক্তিগত কারিশমা দিয়া সে বিট করবে 1 ভার্সেস 1 বা 1 ভার্সেস 2-তে সে বল বাইর করে দিবে ন্যারো স্পেস দিয়া, একটা সুযোগ ক্রিয়েট হবে, সেখান থেকে গোল হবে। ভাই তার 2 নাম্বার 9 হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের গোল নাই। লাউতারো একটা পেনাল্টি থেকে গোল করছে, দুইজনের সম্মিলিত গোল এক সোফার এই চারটা ম্যাচ খেলে ফেলছে। 4টা ম্যাচ খেলে ফেলছেন আপনি। আপনার উইঙ্গার নেই, আপনি কারে খেলান? থিয়াগো আলমাদা এই টিমে কি কারণে আছে সেটাই তো আমি বুঝি না। আলমাদার যেই এবং তার বদলি আপনি নামান কাকে নিকো গাঞ্জালেস, আরো খারাপ। কিন্তু জিওভানি লো চেলসো যেই জর্ডানের বিপক্ষে আপনার লেফট ফ্ল্যাঙ্কে শুরু করেছে, জিওভানি লো চেলসো মাচ মোর ক্রিয়েটিভ। হ্যাঁ, ওর হয়তো আলমাদার মতন ওয়ার্ক রেট এত হাই হবে না, ও হয়তো আলমাদার মতন এত ফাস্ট দৌড়ায় না। তো আপনার আলমাদাকে দিয়ে তো কিছু হয়ই না। তাহলে লো চেলসো ওকে একটু ট্রাই করে দেখতে পারেন, মানে ক্রিয়েটিভিটির জায়গা থেকে। 1-2 ভালো পাস দিতে পারে, একটা দারুণ ফ্রি কিকে গোল করেছে, প্রথম ম্যাচে নামাইছেন, সেখানে এসে নিজের প্রুফ করছে। তাহলে ওয়াই থিয়াগো আলমাদা? তাহলে আপনি 4-3-3 একটা মানে একটা চান্স নিতে পারেন, বাট মেসি থাকা অবস্থায় এটা হবে না, এটা পসিবল না। বোঝা যাচ্ছে। ইন্টারেস্টিং, কারণ যেসব প্লেয়ারের নাম বললেন লো সেলসো, তাকে আসলে এই যে নিকো পাস, এই প্লেয়ারগুলো বোধহয় যথেষ্ট পরিমাণ সময় পাচ্ছেনও না বিকজ অফ দ্য প্রেজেন্স অফ লিওনেল মেসি। সো ওইটাও একটা ব্যাপার যে একটা সময় দিবালাকেও বলা হতো যে তিনি সুযোগ পান না মেসির জন্য। পাওলো এবং নিকোর সুবিধাটা হচ্ছে নিকো জন্মেছে খুব সুন্দর সময়, 21 বছর বয়স মাত্র, এইটাই লিওর শেষ বিশ্বকাপ। নিকো সেই জায়গাটাকে ফুলফিল, হ্যাঁ নিকোকে একটা সবসময় তুলনার মধ্যে থাকতে হবে যে লিওর জায়গায় খেলে, এই তুলনার পরে সে গেম টাইম পাবে। আর ওই ছেলেটা একদম একই টাইম লাইনে কি একটু পরে এসেছিল, ওর আইডলও তাই ছিল, কিন্তু এই ছেলেটা আসলে খেলার সুযোগ পায় নাই। 2022 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল, একটা গোলও করছিল, মেবি পেনাল্টি মারছিল, কিন্তু ফাইনালে ইমপ্যাক্ট ছিল। হ্যাঁ, মানে একটা পেনাল্টি, কিন্তু ওর আসলে ক্যারিয়ার এখন তো আপনার শেষ। ও আর কখনোই আর্জেন্টিনা ন্যাশনাল টিমের প্লেয়ার হইতে পারবে না। তো সেখানে আমরা ডিফারেন্স যেটা বুঝতে পারলাম আর কি, সেটা হচ্ছে যে রোনালদো যদি পর্তুগালকে ওন করতো বা প্লেয়াররা যদি রোনালদোকে ওন করতো, তাহলে আসলে ব্যাপারটা ঘটলেও ঘটতে পারতো। কারণ মেসির ক্ষেত্রেও ব্যাপারটা অনেক সিমিলার, যে তাকে ঘিরেই দলটা আবর্তিত হয় বলে তিনি এই বয়সেও এসে পারফর্ম করছেন, অন্যরা কমপ্লেন করছে না যে নিকো পাস সুযোগ পাচ্ছে না বা দিবালার পুরো ক্যারিয়ারই শেষ হয়ে গেল। আর্জেন্টাইনস আর হ্যাপি, কারণ সাকসেস পাচ্ছে এবং মেসির পা ধরেই পাচ্ছে। একজন ট্রু লিডার কখনো বসিং করে না। লিডার বড় বোঝাটাকে কাঁধে নেয় এবং সামনে থেকে টানে। আর একজন বস কাজ করায়, নিজে করে না। তো লিও হচ্ছে লিডার আর রোনালদো হচ্ছে বস। বসকে কেউ পছন্দ করে না, আপনার চিপাই গিয়ে গালি দেয়। আর লিডারকে সবাই ভালোবাসে, লিডারের জন্য সে সবকিছু করতে পারে। সে চিন্তা করে যে আমি একটা 2 কেজির মানে আমি একটা 20 কেজির বস্তা উঠাচ্ছি, আমার লিডার উঠাচ্ছে 30 কেজি। তার পেছনে সবাই দাঁড়ায়, বসের পেছনে কেউ দাঁড়ায় না। বসের ভয় থাকে, বস শুধু প্রেসার দেয়। ভয় পাওয়া কি, মানে ধরেন ভয়ও পায় না, ঠিক কাজটা করতে হয়, এটাই কাজ, এই কারণে। এবং অনেকেই চিন্তা করে যে আমার উপরে ও কেন, ও তো আমার চেয়ে ভালোও জানে না, এরকম অনেকের অ্যাটিটিউড আমি দেখছি লাইফে। সো এটা ইম্পর্টেন্ট যে আপনি বসিং করে পারবেন না, আপনাকে লিডার। আমি ক্রিশ্চিয়ানো, আমি সেরা, আম দ্য বেস্ট। লিও কোনোদিন বলে আম দ্য বেস্ট? বেস্ট তো আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, এটা বলে দেওয়া লাগে যে এটা চাঁদ। ঠিক একেবারেই ঠিক। আমরা যেহেতু বেস্ট নিয়ে কথা বলছি, আমরা কলম্বিয়ার বেস্টটাও কিন্তু দেখছি এবারে ওয়ার্ল্ড কাপে। ফ্যান্টাস্টিক ফুটবল তারা খেলেছে, যখন যখন প্রয়োজন ফিজিক্যাল হয়, বাট তাদের প্লেয়ার্স অনেকে আছেন এবং অবভিয়াসলি বেশ কিছু ইন্টারেস্টিং ম্যাচেস সামনে আছে। তার মধ্যে একটা হচ্ছে রাউন্ড অফ 16-এ সুইজারল্যান্ড ভার্সেস কলম্বিয়া। সো এই ম্যাচের উইনার এবং আর্জেন্টিনার ইজিপ্টের ম্যাচের উইনার তারা আবার কোয়ার্টার ফাইনালে মিট করবে। সো এই ম্যাচটা নিয়ে খুব ছোট করে যদি আপনার একটা ভিউ বা অবজারভেশন দেন যে উইল ল্যাটিন ফুটবল রাইজ, আবারও কলম্বিয়া কি এগিয়ে যেতে পারবে নাকি সুইজারল্যান্ড তাদের এনাফ ট্যালেন্ট কোয়ালিটি আছে? সুইজারল্যান্ড দলটা ইন্টারেস্টিং একটা দল। এখানে তার আফ্রান্টে 3টা প্লেয়ার আছে, এমবলো, মানজাম্বি আর হচ্ছে এনদয়। এই 3টা প্লেয়ার খুবই ইফেক্টিভ এবং তাদের বোঝাপড়া খুব ভালো। এই দলটার অনেক বেশি প্লেয়ার আমি সুইজারল্যান্ডের গ্রানিট শাকাকে চিনি, এছাড়া আর খুব বেশি প্লেয়ার আমি হয়তো এমনি চিনি, নাম এই মুহূর্তে মনে নাই। ওই তাদের ডিফেন্সে কেউ আছেন, ওই যে আকানজি আছে, মানুয়েল আকানজি আছে, রাইট। ও জাকারিয়াও আছে, মানুয়েল আকানজি এবং জাকারিয়া, রাইট। তো একটা ভালো টিম, কিন্তু এক্সপিরিয়েন্স এবং ইয়াং এর একটা ভালো ক্লাস্টার আছে টিমটার মধ্যে।
আমি এই স্কোয়াডটা ফর্মেডেবল, বাট আপনার কলম্বিয়া টিমটা হচ্ছে স্পিরিটেড। ওরা খুব ফ্লেয়ার ফুটবল খেলবে, ওরা পেস দিয়ে খেলবে, ওরা অপোনেন্টকে আপনার একদম বুলডোজার দিয়ে গুড়ায় দেওয়ার চেষ্টা করবে, স্পেশালি ও লুইস দিয়াজ একটু পাগলাটে টাইপের। আমরা বায়ার্ন মিউনিখে খেলতে দেখি লেফট উইঙ্গার, চমৎকার ড্রিবল, খুবই পেস, একটা ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার মতন এরকম প্লেয়ার লাগে। মানজাম্বি, এমবোলো কিংবা এনদয়রা মেবি দে আর গুড, বাট তারা লুইস দিয়াজ কোয়ালিটির না। তো এই কারণে কলম্বিয়া দলটা বেশ ভালো, কিন্তু ইউরোপিয়ান ফুটবলের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তারা খেলাকে ডিপে নেয় এবং ডিপ থেকে খেলা বাইর করে। ইংল্যান্ডকে আপনি দেখেন, ঠিক তাই হয়েছে ইংল্যান্ডের কেসেও তাই। এবং দিন শেষে অনেকেই বলছিলেন যে ইউরোপ নাকি স্ট্রাগল করবে এবার ইউএসএ তে। সোফার যেই টিমগুলো উঠে গেছে, আমরা 6টা দল তো পেয়ে গেছি যারা কোয়ার্টার ফাইনাল খেলবে, 5টাই কিন্তু ইউরোপের, শুধু মরক্কো আছে, বাকি সবই ইউরোপের। সো এই বিষয়টাই প্রমাণ করে দেয় যে অ্যাকচুয়ালি তারা ম্যাচ কিভাবে আসলে জিততে হয় নকআউট ফেজে, সে ব্যাপারটা খুব ভালো রপ্ত করেছে এবং এই ধরনের কন্ডিশন, বৈরী কন্ডিশনকেও তারা জয় করতে পারছে উইথ দেয়ার পারফরমেন্সেস। একেবারেই সময় শেষ, একেবারে শেষ করব এবং আমি আরও একবার দর্শকদের খাতিরেই আপনার কাছ থেকে জাস্ট প্রেডিকশনটা নিতে যাবো, স্কোরের প্রেডিকশন। আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের ম্যাচটার স্কোর কেমন হতে পারে? আই থিঙ্ক 2-0 2-0 ফর আর্জেন্টিনা। আর সুইজারল্যান্ড ভার্সেস, এখানে আরেকটা একটু কারেকশন করি, ইজিপ্ট একটা গোল করতে পারে, কারণ এই আপনার ওমর মামুশ এই প্লেয়ারটা একটা উইংকে তো মানে একটা ফুল ব্যাককে তো সে এক্সপ্লয়েট করবে আমার ধারণা, এবং সেটা ওই যে মন্টিয়েল বা মলিনা কেউ একজনকে ওই উইং এ সে খেলে। সো ওইটা একটা পসিবিলিটি থাকবে, সম্ভবত 3-1 হইতে পারে, আচ্ছা মনে হয়। দেখা যাক, আপনার প্রেডিকশন যেহেতু মিলছে সেহেতু এই প্রেডিকশনটাও যদি মিলে যায় আমরা কিন্তু অবাক হব না। বাট অফকোর্স আপনাকে অনেক অনেক ধন্যবাদ হাসান মাহাদি আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ড্রিবলিং এর আজকের আয়োজন। আগামীকাল আর্জেন্টিনার ম্যাচ শেষ হয়ে যাবে এবং কলম্বিয়ার ম্যাচ শেষ হয়ে যাবে, আমরা নিশ্চয়ই কোয়ার্টার ফাইনালিস্টদের নিয়ে একটা আলোচনা করার সুযোগ পাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল।